তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ধারক ও ধারকত্ব। তো ধারক ও ধারকত্ব পড়ার আগে আমাদের প্রথমে ধারক সম্পর্কে ধারণা নিতে হবে। ধারক ধারক জিনিসটা কি? ধারক জিনিসটা হলো, মনে করো কোনো একটা বস্তু সে কতটা পরিমাণ আধানকে স্টোর করে রাখতে পারছে, ঠিক আছে, সে আধানকে স্টোর করে রাখতে পারছে কিনা, ঠিক আছে, সে কোনো বস্তুতে আধান দিলে সেটা সেখানে যদি আধানটা যদি স্টোর হয়ে থাকে তখনই আমরা তাকে বলবো ধারক, ঠিক আছে, তখনই আমরা তাকে বলবো ধারক। একটা বস্তু, একে আমি আধান দিচ্ছি, ঠিক আছে, মনে করি এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তুতে আমি আধান দিচ্ছি, আধান আমি এখানে দিচ্ছি, মনে করলো প্লাস আধান দিলাম, প্লাস আধান 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 এরকম দিতে আছে, ঠিক আছে, এখানে আমি আধান দিতে আছি মানে কি একটু একটু করে এটার কিন্তু বিভবটা বাড়ছে, ঠিক আছে, আধান দিচ্ছি মানে বিভবটা বাড়ছে, ঠিক আছে। এবারে এখানে আমি আধান দিচ্ছি, আধানটা যদি এখানে স্টোর হয়ে থাকতে পারে তাহলে আমরা এটাকে ধারক বলছি। যেমন জলের পাত্রে আমি যদি জল রাখি তাহলে সেখানে তো জলটা স্টোর হয়ে আছে, ধরো গ্লাসে আমি জল রেখেছি তাহলে গ্লাসটাতে জল স্টোর হয়ে আছে, ঠিক আছে, ঠিক সেরকমই এখানে এমন একটা বস্তু, এখানে এই একটা বস্তু তাতে আমরা আধান দিয়েছি, আধানটা এরকম স্টোর হয়ে আছে, ঠিক আছে, তাই এটাকে আমরা ধারক বলবো, ঠিক আছে। এবারে দেখো, এবারে একটা জিনিস আমাদের ধারক থেকেই ধারকত্বের ধারণায় যেতে হবে। আচ্ছা, তার আগে আমি আরেকটু ক্লিয়ারভাবে এটা সম্পর্কে একটু বললে আরও ভালো হবে। দেখো, ধারকটা আমাদের সাধারণত, ধারক মানে ক্যাপাসিটর, যেটা ক্যাপাসিটর, ধারকটা আমাদের কোথায় কাজে লাগে? ধারকটা আমাদের লাগে, এই ধরো ঘরে ফ্যান চলে, তোমরা দেখেছো না ফ্যান? তো সেই ফ্যানে কিন্তু ক্যাপাসিটর থাকে, দেখবে ফ্যানের কেউ যদি ফ্যান ট্যান খুলেছো আগে তাহলে দেখতে হবে ফ্যানের পিছনের দিকে একটা সিলিন্ড্রিক্যাল মানে একটা চোঙাকৃতির এরকম একটা মানে বস্তু থাকে, ঠিক আছে, ওটাই হচ্ছে কিন্তু ক্যাপাসিটর, ওটাকে কন্ডেন্সার বলে, ঠিক আছে, ওটাই কিন্তু ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মেনলি কাজটা কি জানো? ক্যাপাসিটারের কাজটা কি দেখো, কোনো একটা ইলেকট্রিক ডিভাইস আমি যখন স্টার্ট করছি না, ওই ইলেকট্রিক ডিভাইসটা স্টার্ট করার সময় প্রচুর পরিমাণে আধান লাগছে, প্রচুর পরিমাণে আধান নেই, প্রচুর পরিমাণে কারেন্ট লাগছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কারেন্ট লাগে, ঠিক আছে। এই ক্যাপাসিটারের কাজ কি জানো? ক্যাপাসিটারের কাজ হলো এই যে, ক্যাপাসিটার মানে যে ধারক, এই ধারকের কাজ হলো এ অনেক এনার্জিকে, ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে, দিয়ে যখন আমি সেটাকে ইউজ করি, ধারকটাকে যখন ইউজ করাই তখন সে সাপ্লাই দেয়, সাডেনলি সাপ্লাই দেয়, ঠিক আছে, সাডেনলি সাপ্লাই দিবে, ঠিক আছে। সেটাকে কীভাবে, এই যে এটাকে কীভাবে কাজে লাগানো হচ্ছে দেখো, আমি এটাকে আধান দিচ্ছি, এখানে ইলেকট্রিক্যাল এনার্জি এখানে স্টোর হচ্ছে, কিন্তু তারপরে আমি ধারকটাকে কীভাবে ইউজ করছি না, আমি এমন জায়গায় ইউজ করছি যেখানে আমার সাডেনলি কারেন্টের প্রয়োজন, সাডেনলি কারেন্টের প্রয়োজন, ঠিক আছে, সাডেনলি কারেন্টের প্রয়োজন। তো কী হচ্ছে দেখো, একটা ফ্যান, ফ্যান নয়, যে কোনো একটা ইলেকট্রিক ডিভাইস যখন স্টার্ট হচ্ছে না তখন তাতে কিন্তু যে কারেন্ট লাগছে এটা একটা হিউজ পরিমাণ কারেন্ট লাগছে, ঠিক আছে, তারপর যখন সেটা স্টার্ট হয়ে যাচ্ছে তখন সেখানে কিন্তু কারেন্টটার অতটা বেশি লাগছে না। মনে করো একটা ফ্যান, ফ্যানকে যখন চালাই না, ফ্যান যখন স্টার্ট করি তখন ফ্যানটা তো মুভ করতে থাকে, তো ফার্স্ট মুহূর্তে আমি যখন ফ্যানটাকে স্টার্ট করি তখন সেখানে কিন্তু কারেন্ট লাগে প্রায় 20 থেকে 25 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 20 থেকে 25 অ্যাম্পিয়ার মানে কিন্তু একটা বিশাল পরিমাণ অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্ট, বিশাল পরিমাণ কারেন্ট, ঠিক আছে। তো তারপরে যখন ফ্যানটা চলতে শুরু করে তখন সেটা কত লাগে, 5 অ্যাম্পিয়ার খানিক লাগে, ঠিক আছে। তো প্রথমের দিকে যখন ফ্যানটা যখন আমি তাকে স্টার্ট করছি তখন সেখানে কিন্তু 20 থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্ট আমাকে তাকে দিতে হচ্ছে। তো এই যে ফার্স্ট যখন দিচ্ছি, এই যে 20 থেকে 25 অ্যাম্পিয়ার কারেন্ট লাগছে, ফ্যানটা যখন চলতে স্টার্ট মুভ করতে শুরু করে দিচ্ছে তখন সেখানে কিন্তু আর এতটা কারেন্ট লাগছে না, তখন সেখানে 5 অ্যাম্পিয়ার কারেন্ট লাগছে। মনে করো কোনো একটা বস্তুকে ধরো আমি যখন স্টার্ট করছি না, আমি ধরো কোনো একটা গোলাকার, ধরো একটা গোলক, একটা বিশাল বড় লোহার গোলক, ঠিক আছে, বিশাল বড় লোহার গোলক, তাকে আমি ধরো প্রথমের দিকে ধরো আমি তাকে যখন আমি তাকে গড়িয়ে নিয়ে যাবো ধর সামনের দিকে, তো প্রথম যে আমাকে এনার্জিটা দিতে হবে সেটা কিন্তু একটা বিশাল পরিমাণ এনার্জি দিতে হবে, তারপর যখন সেটা গড়তে শুরু করবে তখন আর আমাকে এতটা এনার্জি দিতে হবে না। ঠিক সেই রকমই একটা ফ্যানকে যখন আমি স্টার্ট করি তখন তাতে কিন্তু একটু কারেন্টের পরিমাণ অনেক বেশি লাগছে, তারপরে যখন সেটা স্টার্ট হয়ে যায় তখন সেখানে কিন্তু কারেন্টের পরিমাণ পরপর কমে আসছে। ঠিক এই যে প্রথমের দিকে তাহলে এই যে স্টার্ট করার জন্য যে এই যে এত পরিমাণ যে কারেন্টটা দরকার, এটা কোথা থেকে পাবে? এটা কিন্তু এই ক্যাপাসিটার থেকে পাচ্ছে। ক্যাপাসিটারের কাজটা কি? ক্যাপাসিটারের কাজটা হলো দেখো, আমি এখানে আধান দিলে তো এটা আধান তো স্টোর হয়ে থাকছে, ঠিক আছে, তার মানে আমি এখানে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিকে আমি স্টোর করে রাখতে পারছি, তারপরে আমি এটাকে সাডেনলি ইউজ করছি, আমি যখন ফ্যানটা চালাই তখন সাডেনলি মানে এনার্জিটা দিচ্ছে, যার ফলে এখানে দেখো সাডেনলি এত পরিমাণ অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু এখানে প্রডিউস করা হচ্ছে। দেখো ফ্যানটা যখন চালাচ্ছি তখন এত পরিমাণ অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু প্রডিউস হয়ে যাচ্ছে এই ক্যাপাসিটারের কাছ থেকে, ঠিক আছে, সাডেনলি ক্যাপাসিটারটা প্রডিউস করছে যার জন্য ফ্যানটা চলতে শুরু করছে, তারপরে ফ্যানের
অ্যাম্পিয়ার পরপর কমে আসছে, তারপরে যে অ্যাম্পিয়ারটা লাগে সেটা হচ্ছে এত পরিমাণ অ্যাম্পিয়ার কাজে লাগে। ঠিক আছে, প্রথমের দিকে কিন্তু বেশি পরিমাণ অ্যাম্পিয়ার দরকার হয় ফ্যানটাকে চালানোর জন্য। তার কাজটা কী করছে না ক্যাপাসিটার করছে। তো ক্যাপাসিটারের কাজটা কি বুঝতে পারলে, ক্যাপাসিটারের কাজটা হলো সে ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করে ইউজ করার সময় সে সাডেনলি আধানটিকে এনার্জিটিকে থ্রো করছে। ঠিক আছে, এনার্জি সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা ধারকত্বের দিকে এগিয়ে যাবো। ধারকত্ব, ধারকত্ব জিনিসটা কি, ধারকত্ব, ধারকত্ব, ধারকত্ব জিনিসটা কি এটা তোমাদের জানতে হলে তো তোমাদের প্রথমে দেখো ধারকত্বে একটা ইকুয়েশন আছে, যেটা যেমন এটা দেওয়া হয়েছে। ধারকত্বের ইকুয়েশনটা কি, ধরো সিকেল টু কিউ বাই ভি। ঠিক আছে, এটা কীভাবে এসছে দেখো, এটা একটা ধারণা করতে পারি। দেখো আমি এখানে যখন আধান দিচ্ছি, প্রথমেই বলছিলাম যে এই একটা ধারকে যখন আমি আধান দিচ্ছি তখন কি হচ্ছে, তার বিভব প্রভেদটা বৃদ্ধি পাচ্ছে, তার তড়িৎ বিভবটা বৃদ্ধি পাচ্ছে, বিভব প্রভেদ নেই, তড়িৎ বিভবটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আমি যখন আধান দিচ্ছি, ধরো কিউ পরিমাণ আধান দিলে তার বিভবটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি কিউ ভ্যারিজেজ ভি হচ্ছে। এই সমানুপাতিক এটাকে তোলার জন্য একটা ধ্রুবক আনছে, সেটা হচ্ছে সি ভি। ঠিক আছে, এইভাবেই এসছে কিন্তু সূত্রটা। ঠিক আছে, এবারে দেখো, এবারে কোনো তাহলে আমি এখান থেকে সি ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, কিউ বাই ভি। ঠিক আছে, এবারে দেখো, এবারে একটা বস্তুতে এখানে কত পরিমাণ আধান নিয়ে স্টোর করতে পারবে, এ তো আর যত খুশি আধান স্টোর করতে পারবে না। বা এখানে কত পরিমাণ আধান স্টোর করতে করার কথা বলতে এখানে আরেকটা জিনিস আমি তোমাদের ধারণা দিই। মনে করো এই দুটো বস্তু, ঠিক আছে, এই দুটো বস্তু এদের কিন্তু আমি একই পরিমাণ আধান দিলাম। মনে করো এখানে কিউ পরিমাণ আধান দিলাম, এখানেও কিউ পরিমাণ আধান দিলাম। এই দুটো বস্তুর কিন্তু ধারকত্ব আলাদা। মনে করো এটা সি আর এটা হলো সি ড্যাশ। ঠিক আছে, তাহলে কিন্তু দেখো আমি সমান পরিমাণ আধান দিচ্ছি, কিন্তু সমান পরিমাণ বিভব কি তাহলে এখানে বৃদ্ধি পাবে? কেন বলো তো? দেখো আমি তো সিটা তো আলাদা, তাহলে নিশ্চয়ই কিউটা কিসের উপর নির্ভর করছে, সি এর উপর নির্ভর করে যাচ্ছে। ঠিক আছে, আমি এতে সমান পরিমাণ কিউ পরিমাণ আধান দিলে তাহলে এক্ষেত্রে তাহলে যে পরিমাণ আধানটা এখানে স্টোর হবে, এক্ষেত্রে এক্ষেত্রে যে পরিমাণ বিভবটা এখানে বৃদ্ধি পাবে, এক্ষেত্রে কিন্তু সে পরিমাণ বিভবটা এখানে কি হচ্ছে, বৃদ্ধি পাবে না। এখানেও কিন্তু সেই পরিমাণ বিভবটা কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ দেখো দুটো ধারকত্ব আলাদা। দেখো একই পরিমাণ আধান দিচ্ছি, দুটো ধারকত্ব আলাদা হওয়ার জন্য কিন্তু বিভব প্রভেদটা কিন্তু সেম পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না। ঠিক আছে, তাহলে দেখো এবারে তাহলে ঠিক তেমনই দেখো কোনো ধারকে আমি যদি আধান দিচ্ছি, তাহলে তাতে কত পরিমাণ বিভব বৃদ্ধি পাবে সেটা কিন্তু নির্ভর করে কিসের উপর, না ওই ধারকের ধারকত্বের উপর, ওই ধারকের ধারকত্বের উপর। ঠিক আছে, চলো এবারে আমাদের যদি আমাদের বোর্ডের পরীক্ষায় সাধারণত এই ধারকত্বের আমাদের সংজ্ঞা জানতে চাই। দেখো সংজ্ঞা জানার সময় আমরা কি করবো, দেখো ভি ইকুয়াল টু 1 করে দেবো। ভি ইকুয়াল টু 1 করে দিলে কি বলবো, এটাকে একক বিভব প্রভেদ, কোনো পরিবাহীর বিভব প্রভেদ একক পরিমাণ বৃদ্ধি করতে। ঠিক আছে, কোনো পরিবাহীর বিভব প্রভেদ একক পরিমাণে বৃদ্ধি করব। ঠিক আছে, তার জন্য যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকেই বলা হচ্ছে ওই ধারকের ধারকত্ব, ওই পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ আধানের প্রয়োজন হচ্ছে, দেখো ভি ইকুয়াল টু 1 করে দিলে সি ইকুয়াল টু কিউ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি, দেখো কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকেই বলা হয় ওই পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, চলো এবারে আমরা এর একটু এককটাকে জেনে নিই। এসআই পদ্ধতিতে এই ধারকের একক হচ্ছে কত, না ফ্যারাড। ফ্যারাড, একে আমরা ক্যাপিটাল এফ দ্বারা দেখাই। আর সিজিএস পদ্ধতিতে দেখো ঠিক একই, স্ট্যাট ফ্যারাড। স্ট্যাট ফ্যারাড এরকমভাবে আমরা তাকে লিখি, যেরকম আমরা আধানে পড়েছিলাম কুলম স্ট্যাট কুলম, এখানে ফ্যারাড স্ট্যাট ফ্যারাড। আর এদের মধ্যে সম্পর্ক একটা আছে, এক ফ্যারাড ইকুয়াল টু 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, এক ফ্যারাড ইকুয়াল টু 9 ইন্টু 10⁻11 স্ট্যাট ফ্যারাড। এটা হচ্ছে ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা ধরো তোমাদেরকে কোশ্চেন করা হয়েছে যে কোনো পরিবাহীর ধারকত্ব তাহলে কিসের উপর নির্ভর করে। তোমাদেরকে যদি বলে কোনো পরিবাহীর ধারকত্ব কিসের উপর নির্ভর করে, তাহলে তোমরা কি এখানে বলে দিবে যে ধারকত্ব তাতে আমরা কি পরিমাণ আধান দিচ্ছি আর তার জন্য কি পরিমাণ বিভব বৃদ্ধি পাচ্ছে তার উপরই তার ধারকত্ব নির্ভর করে? না, কারণ দেখো কোনো পরিবাহীর রোধ ভি ইকুয়াল টু তো আই আর পড়েছিলাম, কোনো পরিবাহীর রোধ কি ভি বা আই এর উপর নির্ভর করে? না, কোনো পরিবাহীর রোধ কিসের উপর নির্ভর করে, ওই পরিবাহীর
এটা কি ম্যাটেরিয়াল, তার ওই পরিবাহীর পদার্থের উপর নির্ভর করে, কী পদার্থ দিয়ে পরিবাহীটা তৈরি। ঠিক আছে, যেমন আর ইকুয়াল টু আমরা রো ইন্টু এল বাই এ। ঠিক আছে, তার রোধটা কিসের উপর নির্ভর করতো, এল এ, তারপরে কোনো পরিবাহীটা কী পদার্থ দিয়ে তৈরি সেই সবের উপর কিন্তু বিচার করে তাদের পরিবাহীর রোধটা কত হবে সেটা কিন্তু আমরা বের করতাম। ঠিক আছে, ঠিক তেমনই এখানে কিন্তু ধারকত্বটা ওই রকম কিউ আর ভি এর উপর কিন্তু নির্ভর করবে না। তাহলে ধারকত্বটা কিসের উপর নির্ভর করবে, ধারকত্বটা নির্ভর করে পরীক্ষা করে দেখা গেছে যে আমি নির্ভরশীল লিখে দিচ্ছি পয়েন্টটাকে, নির্ভরশীল মানে ধারকত্বটা কিসের উপর নির্ভর করে। তো 1 নম্বর আমরা যদি দেখি, আমরা পরীক্ষা করে দেখেছি এগুলোকে যে কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে পরিবাহীর তলের ক্ষেত্রফল ও আকৃতির উপর কিন্তু প্রথমটা যেটা সেটা হচ্ছে নির্ভর করে। তাহলে পরিবাহী ধারকত্ব প্রথমটা কিসের উপর নির্ভর করে, পরিবাহীর তলের ক্ষেত্রফল ও আকৃতির উপর। সেকেন্ডটা কি না, ওই পরিবাহীটার পাশে অন্যান্য কোনো পরিবাহী উপস্থিত আছে কিনা। ঠিক আছে, অন্যান্য পরিবাহীর উপস্থিতি। আর থার্ড হচ্ছে কি, থার্ডটা কি না, পরিবাহীটিকে আমরা কোন মাধ্যমে রেখেছি, অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর, পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর কিন্তু তাহলে কোনো পরিবাহীর ধারকত্বটা নির্ভর করছে। এই নয় যে ধারকত্বটা কিউ বাই ভি আকারের উপর কিউ আর ভির উপরে নির্ভর করছে, যেহেতু সূত্র থেকে আমরা পাচ্ছি, যেরকম এখানে আর এর ব্যাপারটা যেরকম হয়েছিল এখানে কিন্তু সেই একই রকমই। ঠিক আছে, চলো এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোনো একটা গোলীয় পরিবাহীর ধারকত্ব, কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব, কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব কি হচ্ছে দেখো, যে মনে করো এটা একটা গোলক। ঠিক আছে, গোলকে আধান দেওয়া আছে। ঠিক আছে, গোলকে আয়ত গোলক মানে তার বিভবটা মনে করো, তাহলে আমরা কিন্তু পড়েছিলাম যখন বিভব পড়েছিলাম যে আয়ত পরিবাহী গোলক তার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ওই গোলকের সারফেসের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হবে, সারফেসের উপর তড়িৎ বিভবের মান কত হবে, আমরা তো পড়েছিলাম সেখানে যে ভি ইকুয়াল টু, তখন আমরা ভি এস ইকুয়াল টু সারফেস ইকুয়াল টু আমরা পড়েছিলাম কি কে কিউ বাই 1/4 এপসাইলন, মানে কে এর মানটা 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই ব্যাসার্ধটা। আর এটা কিন্তু আমরা যখন বিভব পড়েছিলাম সেখানে আমরা প্রমাণও করেছিলাম। ঠিক আছে, তো তোমরা সেখানে গিয়ে যাদের এটা কীভাবে হচ্ছে এটা সেটা জানা নেই, তারা আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখে এসো, আমি কিন্তু সেখানে প্রমাণও করেছি এটাকে। ঠিক আছে, তো দেখো তাহলে একটা গোলীয় পরিবাহী সারফেসের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মানটা কত হচ্ছে না 1/4 এপসাইলন ইন্টু কিউ বাই আর। ঠিক আছে, এবারে দেখো আমার এখানে ধারকত্বটা নির্ণয় করতে হবে। ধারকত্বের তো আমি সূত্র জেনেছি যে সি ইকুয়াল টু কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তো কত হচ্ছে দেখো যে, আচ্ছা এটা কিন্তু এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, আর সিজিএস পদ্ধতিতে ভি সারফেসে দেখো এটার মানটা কত হয়ে যাবে, তখন 1 হয়ে যাবে, তখন আমরা কিউ বাই আর লিখবো শুধু। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। ঠিক আছে, সিজিএস পদ্ধতি। এবারে দেখো কি হচ্ছে না, এখানে আমি প্রথমে এসআই পদ্ধতিতেই করি। এসআই পদ্ধতিতে আমি এখানে ভি এর মানটা এখানে বসিয়ে দেবো। দেখো কিউ বাই 1/4 এপসাইলন নট, মানে উপরে এটা 1/4 এপসাইলন নটটা উপরে চলে যাবে, সরি 4 এপসাইলন নটটা উপরে চলে যাবে। কত হচ্ছে দেখো, ভি এর মানটা এখানে বসিয়ে দেবো 4 এপসাইলন নট, আর নিচে থাকছে কত না, উপরে থাকছে আর নিচে থাকছে কিউ। ঠিক আছে, তাহলে কিউ কিউ এখানে কেটে যাবে, কিউ কিউ কেটে যাবে, তো পড়ে থাকছে কত দেখো 4 এপসাইলন নট ইন্টু আর। আচ্ছা আমরা এটার মান কত জানি দেখো, 1/4 এপসাইলন নটের মান আমরা কত জানি, 1/4 এপসাইলন নটের মান আমরা কত জানি 9 ইন্টু 10⁹9। তো 4 এপসাইলন নটের মান কত হবে 1/9 ইন্টু 10⁹9 ইন্টু আর। তো এসআই পদ্ধতিতে আমরা যখন ক্যালকুলেশন করব কোনো পরিবাহীর ধারকত্ব তাহলে কত হবে, গোলীয় পরিবাহীর ধারকত্ব কত হবে না 1/9 ইন্টু 10⁹9
ইন্টু ওই গোলীয় পরিবাহীর কি ব্যাসার্ধ, ওই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ। ঠিক আছে, এবারে দেখো, এবারে আমরা কি করব না, এটা তো আমি এসআই পদ্ধতিতে করলাম, বাকি আছে কি না সিজিএস পদ্ধতিতে। তো সিজিএস পদ্ধতিতে করার সময় দেখো আমরা কি করব, সিজিএস পদ্ধতিতে আমরা দেখো প্রথমে করব। এবারে দেখো সিজিএস পদ্ধতিটা, সিজিএস পদ্ধতিতে কি হবে দেখো, ভি সারফেস ইকুয়াল টু আমরা কি দেখলাম সেখানে কিউ বাই আর, সি ইকুয়াল টু আমরা কি জানি কিউ বাই ভি, এখানে সেটা বসিয়ে দেবো। তো দেখো কিউ বাই আর, তো কত হচ্ছে দেখো আর, তাহলে এখান থেকে পাচ্ছি কি সি ইকুয়াল টু আর। এখানে একটা জিনিস দেখো যে কোনো পরিবাহীর ধারকত্ব সিজিএস পদ্ধতিতে কিন্তু কোনো গোলীয় পরিবাহীর ধারকত্ব সিজিএস পদ্ধতিতে কিন্তু ওই গোলীয় পরিবাহীর ব্যাসার্ধের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। মানে কোনো গোলকের, এটা তো একটা আহিত গোলীয় পরিবাহী, ঠিক আছে, এর ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে এই ব্যাসার্ধের মানের সঙ্গে, শুধু মানের সঙ্গে তার ধারকত্বের মানটা কিন্তু সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা সিজিএস পদ্ধতিতেও দেখলাম। চলো এবারে এর উপর আমরা কিছু প্রবলেম করে নিই। দেখো প্রথম যে প্রবলেমটা দিয়েছে, কোনো গোলাকার ধারকের ধারকত্ব 2 ফ্যারাড হতে পারে কি, কোনো গোলাকার ধারকের ধারকত্ব 2 ফ্যারাড হতে পারে কি। প্রথমে বুঝতে পারছি এটা আছে কি এসআই পদ্ধতিতে। তো আমরা এটাকে সলভ করবো, তোমরা ভিডিওটিকে পজ করে প্রথমে ট্রাই করে নাও, তারপরে তোমরা দেখো আমরা কি সূত্র পড়েছি, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। ঠিক আছে, তো ধারকত্ব দিয়ে দিয়েছে 2, 4 পাই এপসাইলন নটের মান কি 1/9 ইন্টু 10⁹ ইন্টু আর। তাহলে আর ইকুয়াল টু কত না 18 ইন্টু 10⁹, আর এটা এসে পদ্ধতিতে আছে মানে এটা মিটার হবে। দেখো এটা কত বড় মিটার, একটা পৃথিবীর ব্যাসার্ধ কত হয়, পৃথিবীর ব্যাসার্ধ আর যদি ধরে নিই, পৃথিবীর ব্যাসার্ধটা কত হয় 6400 কিমি। আর মিটারে যখন করব এর পিছনে আরও 3টা চিহ্ন বসবে। ঠিক আছে, তাহলে কত হবে 1 2 3 4 5 6, মানে আমি যদি সেটাকে এভাবেও লিখি তাহলে হচ্ছে কত এত ইন্টু 10⁶ মিটার। ঠিক আছে, 6.4 ইন্টু 10⁶ মিটার। কি হচ্ছে দেখো যে এটা 10⁶ আর এটা 10⁹, মানে এই যে এটা কত বড়, এটা পৃথিবীর থেকে আরও বড় গোলক আমাদেরকে বানাতে হবে, যেটা কোনোদিন সম্ভব নয়। তাই সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এত ফ্যারাড যদি কোনো গোলকে ধারক করতে হয় তার ব্যাসার্ধ হচ্ছে 18 ইন্টু 10⁹ মিটার। ঠিক আছে, যেটা কখনো সম্ভব নয়। তো সুতরাং 2 ফ্যারাড ধারকত্বের কোনো গোলকাকার ধারক কখনো তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, এরপরে কি আছে না, একটা গোলাকার তরল বিন্দুর ব্যাস স্মল আর এবং আধান দিয়েছে ক্যাপিটাল কিউ। একই রকম এন সংখ্যক তরল বিন্দু মিলে একটি বড় তরল বিন্দু গঠন করলে বড় তরল বিন্দুর পৃষ্ঠে বিভব কত হবে। ঠিক আছে, তোমরা ভিডিওটিকে পজ করে ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। ঠিক আছে, চলো কীভাবে হবে দেখো। প্রথমে বলছে কি একটা গোলাকার তরল বিন্দুর ব্যাস দিয়ে দিয়েছে স্মল আর। ঠিক আছে, ব্যাস দিয়ে দিয়েছে, আচ্ছা এটা 2R করে দাও। ঠিক আছে, 2R করে দাও, ক্যালকুলেশনের সুবিধা হবে। আমি জাস্ট এখানে আর কিউ দ্বারা আমি সাইন করে দিয়েছি, যদি সাইন দিয়ে দিয়েছি, যদি এটা কোনো মান দিয়ে দেয় তাহলে তখনও তোমরা ক্যালকুলেশন করতে পারবে। ঠিক আছে, চলো দিয়েছে দেখো একটা গোলাকার তরল বিন্দুর ব্যাস দিয়ে দিয়েছে 2R এবং আধান দিয়ে দিয়েছে ক্যাপিটাল কিউ। একই রকম এন সংখ্যক তরল বিন্দু মিলে একটি বড় তরল বিন্দু গঠন করলে বড় তরল বিন্দুর পৃষ্ঠে তড়িৎ বিভব কত হবে। ঠিক আছে, দেখো কীভাবে করবো। আমরা প্রথমে ইকুয়েশনটা কি লিখতে পারি, ধরো বড় তরল বিন্দু তার যদি ব্যাসার্ধটাকে আমি ক্যাপিটাল আর ধরে নিই তাহলে সেটাকে আমি সমান করতে পারবো 4/3 পাই আর কিউব, মানে দুটার আয়তন তো সমান হবে। ধরো ছোটো অনেক বিন্দু জুড়ে আমি বড় বিন্দু তৈরি করলাম, তাহলে বড় যে গোলাকার বিন্দু তার যে আয়তন 4/3 পাই আর কিউব, সেটা তো একটা গোলক, তার গোলকের আয়তনের সূত্র অনুযায়ী 4/3 পাই আর কিউব, মানে বড় গোলাকার বিন্দু। ধরো এরকম ছোটো বিন্দু এটাকে যখন আমি কাছে নিয়ে চলে এসেছি তখন এটাই হয়ে কী হয়েছে না একটা বড় বিন্দু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এগুলোর ব্যাসার্ধ হচ্ছে স্মলার আর এটার ব্যাসার্ধ হচ্ছে আমি ধরে নিয়েছি
এটার ব্যাসার্ধ হচ্ছে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, ঠিক আছে। দেখো এটা ব্যাসার্ধ স্মল আর, আমি 2r দিয়েছি ব্যাস, স্মল আর হয়ে ব্যাসার্ধ। তো এটা হবে কত, কত সংখ্যক বলেছি, n সংখ্যক, দুটার আয়তন তো সমান করবো, n সংখ্যক ছোটো ছোটো বিন্দু মিলে এই বড় গোলাকার বিন্দুটা তৈরি হয়েছে। তাহলে n ইন্টু 4/3 বাই স্মল আর এর কিউব, ঠিক আছে। এবার দেখো তাহলে 4/3 ক্যান্সেল হয়ে যাবে, পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, ক্যাপিটাল আর ইকুয়াল টু আমি কী লিখতে পারি, n⁻1/3 ইন্টু আর, ঠিক আছে। এটা আমি পেলাম প্রথম ইকুয়েশন। এবারে বলেছে দেখো এই তরল বিন্দু আমাকে কি নির্ণয় করতে হবে, বলেছে দেখো বিভব নির্ণয় করতে হবে। তার মানে আমি কি ভি ইকুয়াল টু কী জানি, কিউ বাই সি জানি, ঠিক আছে। আমার কি কিউ এর মানটা দরকার, সি এর মানটা দরকার, ঠিক আছে। এটা আমি পুরোটাই ধরে নেবো এটা সিজিএস পদ্ধতিতে কাউন্টিং হচ্ছে। সিজিএস পদ্ধতিতে কাউন্টিং হওয়ার জন্য এটা ক্যাপিটাল আর ইকুয়াল টু মানে ধারকত্ব ইকুয়াল টু ক্যাপিটাল আর হয়ে যাবে, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে আমি পড়িয়েছি তো, বলেছি আমি এটাকে, ঠিক আছে। মানে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে তার ব্যাসার্ধের মানটি তার ধারকত্বের মানের সঙ্গে সমান হয়ে যাবে। তো সি ইকুয়াল টু আর ইকুয়াল টু n⁻1/3 ইন্টু আর। কিউটা কত হবে দেখো, কিউটা হবে দেখো এখানে টোটাল মানে এখানে ছোটো ছোটো বিন্দুর উপর কত আধান করেছিল, ক্যাপিটাল কিউ করেছিল, তাহলে সবগুলো মিলে তো এখানে তৈরি হয়েছে, মানে কি তাহলে n সংখ্যক কিউ আধান মিলে এটা তৈরি করেছে, ঠিক আছে। তো এখানে টোটাল কিউর মানটা কত হবে, n ক্যাপিটাল কিউ, এখানে একটার উপর কী ছিল স্মল ক্যাপিটাল কিউ করে, তাহলে এখানে n সংখ্যক মিলে গঠিত হয়েছে মানে টোটাল আধান হবে n কিউ। তাহলে কিউ এর মানটা কত পেলাম, n কিউ এখানে, ঠিক আছে। মানে বড় তরল বিন্দুর যে আধানটা সেখানে মোট হবে সেটা হবে n কিউ, ঠিক আছে। তো সুতরাং সেখান থেকে আমরা বিভব ইকুয়াল টু কি লিখতে পারি, ভি ইকুয়াল টু n কিউ বাই তার ধারকত্ব কত, n⁻1/3 আর, ঠিক আছে, n⁻1/3 আর। এবারে দেখো এবারে আমরা যখন এটাকে ক্যালকুলেশন করবো তখন হয়ে যাচ্ছে কত, n⁻2/3, এটা উপরে এলে হবে কত 2/3, ঠিক আছে, 2/3 ইন্টু কিউ বাই। তো সুতরাং এখানে দেখো আমি এখানে বললাম প্রথমে যেটা সাইন দিয়ে আমি করে নিয়েছি, যদি মান দিই তাহলে আমি এখানে সহজেই ক্যালকুলেশন করতে পারবো। অ্যান্সার অপশান এ, ঠিক আছে, অপশান এ হবে সঠিক অ্যান্সার। চলো এরপরে আমাদের আরেকটু থিওরি পড়ে নেবো আজকে আরেকটু থিওরি পড়ে নেবো, যেটা হচ্ছে একটা আহিত পরিবাহীর স্থিতিশক্তি, ঠিক আছে। পড়বো আরেকটা যেটা, সেটা হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি, ঠিক আছে। দেখো কীভাবে করবো, দেখো মনে করো যে এখানে আধান দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা আহিত গোলক, ঠিক আছে। আমি একটু একটু করে এখানে আমি আধান দিয়ে এটাকে আরও আহিতকরণ করছি, ঠিক আছে। দেখো এই সারফেসের উপর আমি বিভব প্রভেদ জানি, আমি এটাকে ভি ধরে নিলাম সারফেসের উপর, ঠিক আছে। দেখো আমি এখানে কি করব না, অসীম দূরত্ব থেকে একটা ডিকিউ পরিমাণ আধানকে আমি নিয়ে আসছি। কৃতকার্য কত করতে হবে, আমরা আগে চ্যাপ্টারে বিভব যখন পড়েছিলাম তখন আমরা জেনেছি ডিকিউ পরিমাণ আধান আনছি, মানে আমাকে ক্ষুদ্র কৃতকার্য যদি ডিকিউ করতে হয় তাহলে বিভব পার্থক্য কত, ভিতে নিয়ে আসছি, তাহলে ভি মাইনাস ভি ইনফিনিটিভ থেকে যেহেতু নিয়ে এসছি, ঠিক আছে, ইন্টু ডিকিউ, ঠিক আছে, আমরা তো এটা জানি। এবারে দেখো ভি ইনফিনিটিভের মান আমরা কত জানি, 0 জানি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি ইন্টু ডিকিউ। ভিটা কি না গোলকের সারফেসে উপর যে বিভবটা সেটাকেই আমরা ভি ধরে নিয়েছি, মানে স্মল ভি ধরে নিয়েছি, ঠিক আছে। এবারে দেখো আমাকে টোটাল কৃতকার্য কত করতে হবে, দেখো ইন্টিগ্রেশন মারতে হবে, তার জন্য ডিডব্লিউ ইকুয়াল টু কত হবে, দেখো এটার উপর ইন্টিগ্রেশন পড়বে, ভিটা তো কনস্ট্যান্টের উপর, ঠিক আছে। ব্যাসার্ধ যদি আর ধরে নিই তাহলে দেখো এটা তো সব পুরোটার উপর তো তড়িৎ বিভবের মান কত হবে, সমান হবে, ঠিক আছে। এবারে দেখো এবার কী হচ্ছে, দেখো ইন্টিগ্রেশনের উপর ডিকিউ এর কত হচ্ছে 0 থেকে আমি ধরো কিউ পরিমাণ টোটাল আধান নিয়ে আসছি আর কি। যদি টোটাল পরিমাণ কিউ পরিমাণ আধান আনতাম তাহলে তখন আমি নির্ণয় করছি এটা ক্যাপিটাল কিউ পরিমাণ, 0 থেকে ক্যাপিটাল কিউ ইন্টিগ্রেশন মেরেছি, ঠিক আছে। এবারে দেখো এবারে এই ভিটাকে বের করে দিলাম, ভিটাকে এখানে বের করবো না, ভি এখানে কী হবে দেখো, আমরা ভিটাকে এখানে মান বসাবো, ভি ইকুয়াল টু আমরা কী জানি, কিউ বাই সি জানি, ভি থেকে বসিয়ে দেবো এইটা, সিটা তো কনস্ট্যান্ট,
পরিবাহীর ক্ষেত্রে মানে ধারকত্বটা তো কনস্ট্যান্ট, সেটা 1/cটা এখানে বেরিয়ে আসবে, আর ভেতরে কিউটা পড়ে থাকবে। ঠিক আছে, ভেতরে কিউটা পড়ে, আচ্ছা আমি এখানে স্মল কিউ করি, তো আমি এখানে যেহেতু স্মল কিউ করেছি, তো আমি এখানে স্মল কিউ করি, তাহলে স্মল কিউ ডি কিউ। ঠিক আছে, 0 টু ক্যাপিটাল কিউ। ঠিক আছে, এবারে দেখো, এবারে কি হচ্ছে 1/c, আর এটা কত হচ্ছে দেখো, কত হচ্ছে এটা, হাফ কিউ স্কোয়ার 0 থেকে ক্যাপিটাল কিউ। ঠিক আছে, তাহলে এটা কত হবে, হাফ, এখানে ক্যাপিটাল কিউ বসে দেবো, ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই সি। তো দেখো আমাদের যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে আনতে, সেটাই তো এখানে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে স্থিতিশক্তির রাশিমালা, যে পরিমাণ কার্যটাই করছে সেটাই তো স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকছে তার মধ্যে না। তো সুতরাং ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি। তো আমরা এখান থেকে আরও দুটো সূত্র লিখতে পারি। দেখো আমি এখানে কিউ ইকুয়াল টু, আমরা কি জানি, ভি ইকুয়াল টু কিউ বাই সি জানি। ঠিক আছে, তো আমি যদি এখানে কিউ ইকুয়াল টু, তাহলে কী লিখবো, ভিসি, সরি কিউ ইকুয়াল টু কী লিখবো, ভিসি, এখানে কিউ এর জায়গায় এই ভিসির মান বসিয়ে দেবো, তাহলে কত হবে সেটা, হাফ হাফ ভি স্কোয়ার সি স্কোয়ার বাই সি। তো সি সি কেটে গেলে এখানে হবে হাফ সি ভি স্কোয়ার। এটা একটা সূত্র পেলাম। তাহলে ডব্লিউ ইকুয়াল টু আর একটা কি সূত্র পেলাম, হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, সি ভি স্কোয়ার। আরেকটা এটা পেলাম, দেখো আরেকটা এটা পেলাম, সেটা হচ্ছে কত, দেখো যে আমরা এখান থেকে আরেকটা লিখতে পারি, সি ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো সি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে কিউ বাই ভি, কিউ বাই ভি আমরা এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি। সেটা দেখো ডব্লিউ ইকুয়াল তখন কত হবে, হাফ কিউ স্কোয়ার, সির জায়গায় বসে দেবো, দেখো মানটা কিউ বাই, উপরে ভি চলে যাবে, কিউ কিউ কেটে গেলে ডব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে হাফ কিউ ভি। ঠিক আছে, তো আমরা তিনটে সূত্র পরপর পড়লাম। এটা 1 নম্বর। শক্তি আমাদের প্রবলেমের উপর নির্ভর করবে, যে কোথায় কখন কোন কিসের মানটা দিয়ে থাকলে আমরা এটা নির্ণয় করব, সেটা আমাদের প্রবলেমের উপর সেটা নির্ণয় করবে আমরা কোন সূত্রটাকে কাজে লাগাবো। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস আমি এখানে ধারণা দিয়ে দিই। এখানে আমরা এটা কি করলাম, ধরো এটাকে আমি কলন বিদ্যার আকারে এটাকে আমি করলাম। ঠিক আছে, কলন বিদ্যা দিয়ে যদি করতে হয় তখন আমরা এইভাবে সলিউশন করলাম। কলন বিদ্যা দিয়ে যদি না করি তাহলে কিন্তু আমাদের একটা ভালো কনসেপ্ট লাগবে এখানে। মনে করো এখানে কনসেপ্ট একটা ভালো লাগবে, যেটা অন্যান্য ক্ষেত্রে অনেক প্রবলেম করার জন্য কাজে লাগে। ঠিক আছে, এখানেও সেই এটা একই। দেখো মনে করি এটা, ধরো এখানে কোনো আধার নেই, এটা একটা গোলীয় পরিবাহী, এতে কোনো আধার নেই। ঠিক আছে, আমি এখানে আস্তে আস্তে করে আমি এখানে কি করছি না, আধান দিচ্ছি আর বিভব বাড়াচ্ছি, আধান দিচ্ছি বিভব বাড়াচ্ছি। ঠিক আছে, দেখো আমি এখানে মনে করলাম অল্প অল্প করে আধান দিচ্ছি আর এখানে বিভব এখানে বাড়াচ্ছি। ঠিক আছে, তো প্রাথমিক বিভব, তো এখানে প্রাথমিক বিভব যেটা ছিল আধান ছিল না, তাহলে প্রাথমিক যে বিভব পরিবাহীটার সেটা হচ্ছে কত, 0 ছিল। অন্তিম বিভব কত হয়েছে, আমি আধান অল্প পরিমাণ আধান দিতে 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 দেখা গেলো আমি এর বিভবটাকে কত করে ফেললাম, অন্তিম বিভবটা কত করে ফেললাম, যে না ভি করে ফেললাম। ঠিক আছে, ভি করে ফেললাম। ঠিক আছে, দেখো তাহলে এখানে যে আমি ক্যালকুলেশনের সময় যে ভিটাকে ব্যবহার করব, তখন ধরো আমাদের কী পরিমাণ কৃতকার্য করতে হয়েছে আমাদের সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমি তো আস্তে আস্তে করে আধান দিয়ে 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 এটাকে আয়ত করেছি আর এর বিভবটাকে বাড়িয়েছি। এবারে আমাকে জিজ্ঞেস করলে যে আমাকে কী পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, আর এইটা আধান দেওয়ার জন্য আমাদের কী পরিমাণ স্থিতিশক্তির ভিতরে সঞ্চিত হয়েছে। তো আমি যে পরিমাণ কৃতকার্য করেছি সেটাই স্থিতিশক্তি হিসেবে এর মধ্যে সঞ্চিত হয়েছে। তো আমি এখানে কৃতকার্যের পরিমাণটাই শুধু বের করবো, দিলেই স্থিতিশক্তির পরিমাণটা আমার এখানে বেরিয়ে যাবে। তো কী পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, ডব্লিউ ইকুয়াল টু আমরা কী জানি, ধরো টোটাল আধান নিয়ে এসেছি আমি কত, কিউ আধান নিয়ে এসেছি, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান এখানে রেখেছি। আর বিভবটা কত বসাবো, দেখো বিভবটা এখানে আস্তে 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 বিভবটা কিন্তু বেড়েছে, তাই এখানে গড় গড় ধারণাটা আসবে, গড় বিভবের মান কত এখানে আসবে। ঠিক আছে, গড় বিভবটা কত হবে, দেখো প্রাথমিক বিভব ছিল 0, পরে বিভব হয়েছে ভি, তাহলে ভি প্লাস 0/2, এটাই তো গড় বিভব না, এটাই তো গড় বিভব না। আমরা এর আগে মনে করো আমরা যখন 11-এ ওই স্থিতিস্থাপকতা পড়েছিলাম, স্থিতিস্থাপকতায় যখন আমি ওই বলা হয়েছিল না, একটা রবারকে আমি যখন, বা একটা তারকে তারকে আমি যখন তাতে দৈর্ঘ্যে যখন বৃদ্ধি ঘটাচ্ছি, তখন আমি তাকে একটা ফোর্স ক্রিয়া করছি। ঠিক আছে, ফোর্স দিচ্ছি তার উপর। তো ফোর্স দিতে দিতে দেখা গেলো যে তার দৈর্ঘ্যের যে বৃদ্ধিটা ঘটেছে, ঠিক আছে, সেটা কিন্তু আস্তে 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 ঘটেছে, আমি যাতে আস্তে 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 বল প্রয়োগ করেছি। ঠিক আছে, এই জন্য দৈর্ঘ্যের বৃদ্ধিটাও আস্তে 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 বেড়েছে। ঠিক আছে, এবারে দেখো এবারে কি হয়েছে,
না, এবারে কি হয়েছে, সেখানেও কিন্তু আমি আস্তে আস্তে বল প্রয়োগ করার জন্য সেখানে কি হয়েছে, আমার সেখানে গড় বলে ধারণাটা এসেছিলো। ঠিক সেখানে এখানেও সেই একই রকম, যেখানে আমি আস্তে আস্তে আধান দিয়েছি, এই জন্য আস্তে আস্তে বিভবটা এটা বেড়েছে। ঠিক আছে, এই জন্য এখানে গড় বিভবের ধারণাটা আসবে। তো সুতরাং এখান থেকে আমি ইকুয়েশন পেয়ে গেলাম হাফ ইকুয়াল টু কিউবি। এখানে দেখো সেই এই সূত্রটা চলে এলো। এবারে এখান থেকে আমি এইরকম একটা একটা এ পুট করে আমি বের করে ফেলতে পারি বাকি দুটো সূত্র। ঠিক আছে, এরপর তো ইজি হয়ে গেল পুরো। ঠিক আছে, চলো এবারে দেখো আমরা এরপর আর একটা প্রবলেম করে নেবো, দিয়ে আজকের এখানে ভিডিও আমরা বন্ধ করব। ঠিক আছে, দেখো একই রকমের 1000 তড়িৎবাহী বৃষ্টির ফোঁটা মিলিত হয়ে একটি বড় ফোঁটায় পরিণত হলো, যাতে মোট তড়িৎ আধান অপরিবর্তিত থাকে। ফোঁটাগুলির মোট তড়িৎ শক্তি কতটা পরিবর্তন হলো নির্ণয় করো। মানে ছোট ছোট বিন্দুর ফোঁটাগুলো যুক্ত হয়ে একটা বড় ফোঁটায় পরিণত হলো। ঠিক আছে, তো বলছে যে এতে কতটা তড়িৎ শক্তির পরিবর্তন হলো। মনে করো ফোঁটাগুলি গোলাকার এবং ছোট ফোঁটাগুলি একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। ঠিক আছে, তোমরা ভিডিওটিকে পজ করে আগে ট্রাই করে নাও। ঠিক আছে, দেখো এই ছোটো ছোটো ফোঁটাগুলো, ঠিক আছে, এগুলো মিলিত, এগুলো এগুলো মনে করলাম এটা মিলিত হয়ে এইটাই পরিণত হয়েছে। এইভাবে একটা বড় ফোঁটা পরিণত হয়ে ছোটো ছোটো ফোঁটাগুলো মিলিত হয়ে বড় ফোঁটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, মনে করলাম এই ছোটো ফোঁটাগুলোর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। ঠিক আছে, আচ্ছা এটা পুরোটাই সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন হচ্ছে, আমরা ধরে নেব। তাহলে আর তাহলে এর ব্যাসার্ধটা, এর ধারকত্বটা কত হবে, এই ছোটো ফোঁটাগুলো এর যে এক একটা ছোটো ফোঁটার ধারকত্ব সি ইকুয়াল টু তাহলে স্মল আর হবে, এটা তো আমরা পড়েছি। ঠিক আছে, আর এখানে মনে করলাম এর ব্যাসার্ধটা হয়েছে কত, ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে এর যে ধারকত্বটা এটা সি ইকুয়াল টু আর হবে। ঠিক আছে, দেখো আমাকে কি মনে বের করতে হবে, দেখো এই যে বলছে যে এই ছোটো ছোটো ফোঁটাগুলো 1000টা ছোটো ছোটো ফোঁটা যুক্ত হয়ে এই বড় ফোঁটা তৈরি হয়েছে, তাহলে স্থিতিশক্তির কতটা পরিবর্তন হয়েছে। দেখো প্রথম ক্ষেত্রে মোট স্থিতিশক্তি, এই 1000টা ছোটো ছোটো জলবিন্দুর মোট স্থিতিশক্তিটা কত আমাদের নির্ণয় করতে হবে প্রথমে। তো 1000টা ছোটো ছোটো জলবিন্দুর মোট স্থিতিশক্তিটা হচ্ছে E1 যদি ধরলাম, তাহলে 1000 ইন্টু এক একটা ছোটো ছোটো বিন্দু স্থিতিশক্তি, এক একটা ছোটো ছোটো বিন্দু স্থিতিশক্তি কত, এক একটা ছোটো ছোটো বিন্দু স্থিতিশক্তি হচ্ছে হাফ। মনে করলাম এই একটা ছোটো বিন্দুর উপর আধান আছে ক্যাপিটাল কিউ, তাহলে কিউ স্কোয়ার বাই আর ধারকত্বটা ধরলাম সি, সি ইকুয়াল টু হচ্ছে আর। আমরা তো সূত্র জানি যে হাফ কিউ স্কোয়ার বাই সি, এখানে সি ইকুয়াল টু কত আর, সি ইকুয়াল টু আর হওয়ার জন্য আমি এখানে সি এর জায়গায় আর এর মান লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো আমি যখন এই বড় ছোটো ছোটো জলবিন্দুগুলো যুক্ত হয়ে এই বড় বিন্দুতে তৈরি করেছি, তখন এর ব্যাসার্ধটা ক্যাপিটাল আর এর মানটা কত হয়েছে সেটাকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো। কী হবে, দেখো উভয়ের ক্ষেত্রে তোমার আয়তন তো একই, আয়তন তো একই, তো সুতরাং কী হচ্ছে দেখো এখানে ছোটো ছোটো বিন্দুগুলো কতগুলো 1000টা যুক্ত করেছি, তাহলে 1000 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব ইকুয়াল টু বড়টার ক্ষেত্রে আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। 4/3 কেটে যাবে, ক্যাপিটাল আর ইকুয়াল টু তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি 10 আর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে যে মোট তড়িৎ শক্তিটা হবে তার মান কত হবে, E2 ইকুয়াল টু আমি লিখতে পারি যে হাফ হাফ আধানটা কত, প্রত্যেকটা আধানের মান কত ছিল, প্রত্যেকটা জলবিন্দুতে আধানের মান কত ছিল ক্যাপিটাল কিউ, তো ক্যাপিটাল কিউ 1000টা ক্যাপিটাল কিউ যুক্ত এখানে হয়ে গেছে 1000 কিউ। ঠিক আছে, এবারে দেখো আমি এখানে কেন এখানে 1000 কিউ লিখলাম, এখানে কিন্তু বলে দিয়েছিল দেখো যে বড় ফোঁটায় পরিণত হলে মোট তড়িৎ আধান অপরিবর্তিত থাকে, মোট তড়িৎ আধান অপরিবর্তিত থাকে। তাহলে এখানে ছোটো ছোটো জলবিন্দুগুলোকে যখন যুক্ত করে আমি টোটাল আধানটা কত পেয়েছিলাম 1000 কিউ পেয়েছিলাম। এখানে একটা জলবিন্দুতে আধান ছিল ক্যাপিটাল কিউ, তাহলে 1000টা জলবিন্দুতে 1000 কিউ ছিল, তো অপরিবর্তিত থাকে, তাহলে এখানেও 1000 কিউ থাকবে। ঠিক আছে, এখানে এই কথাটা এই জন্যই বলেছে। ঠিক আছে, তাহলে কিউ এর জায়গায় এখানে লিখবো কি 1000 কিউ। মেন সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এই সূত্রটা আমি ইউজ করছি, তাহলে কিউ এর জায়গায় লিখবো এখানে কত 1000 কিউ, 1000 কিউ এর হোল স্কোয়ার বাই সির মানটা কত। আচ্ছা এখানে দেখো এর ব্যাসার্ধের মানটা ধারকত্বের মানের সঙ্গে সমান হবে, সি ইকুয়াল টু এখানে আর, সরি সি ড্যাশ লিখে দিই, এখানে সি ধরেছি যেহেতু এখানে সি ড্যাশ ইকুয়াল টু আর লিখবো। ঠিক আছে, আর এর মানটা 10 আর। ঠিক আছে, 10 আর। এবারে দেখো এবারে কি বলেছে না, বলেছে যে স্থিতিশক্তির কতটা পরিবর্তন হবে, স্থিতিশক্তির কতটা পরিবর্তন হবে। তো আমি এখান থেকে লিখতে পারি, আচ্ছা আমি E2 ইকুয়াল E2 বাই E1 করে দিই, তো E2 বাই E1 করে দিই, E2 বাই মানে আমি 2 নম্বর সমীকরণ বাই
যখন আমি 1 নম্বর সমীকরণ করব তখন আমার মানটা কত আসছে। আমি এবারে যেটা করবো সেটা পুরোটাই ক্যালকুলেশনের উপর নির্ভর করবে, তোমরা যে পাস দিয়ে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। আমি যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়েই করবো। তাহলে E2/E1, ঠিক আছে। E2/E1 সরি ইকুয়াল টু, তাহলে কত হবে দেখো, হাফ হাফ তো ক্যান্সেল হয়ে যাবে, কিউ স্কোয়ার বাই আর এটাও ক্যান্সেল হয়ে যাবে। তো পড়ে থাকছে কত দেখো, যে 1000 এর হোল স্কোয়ার বাই 10, আর এখানে পড়ে থাকছে কত দেখো নিচে শুধু। এবারে হচ্ছে কি যে ক্যালকুলেশন করবো এটাকে আমরা, এটা হচ্ছে চলে আসছে 100 চলে আসছে, ঠিক আছে। এটা ছোটো শূন্য থাকবে আর এখানে 4টা শূন্য 100 হয়ে যাচ্ছে। তো আমি এখানে E2 ইকুয়াল টু লিখতে পারি যে 100 ইন্টু E1 লিখে দিই একবারে, ঠিক আছে। তো E2 ইকুয়াল টু হচ্ছে 100 E1, 100 E1, ঠিক আছে। তাহলে আমাকে বলেছে পরিবর্তনটা কত হয়েছে, আমাকে এটা নির্ণয় করতে হবে। তাহলে E2 মাইনাস E1, এটাই হয়েছে কত পরিবর্তন। E2 মাইনাস E1 করলে কী হবে, 100 E1, প্রাথমিকটা তো E1 ছিল বলেছি, তো মাইনাস E1, ঠিক আছে। E1 পরিবর্তনটা কত হয়েছে, এখানে তো হয়েছে E2 আর এখানে তো ছিল E1, টোটাল 1000টা এর জলবিন্দুর যে আলাদা আলাদা জায়গায় যখন, আচ্ছা এখানে কিন্তু নির্দিষ্ট ডিস্টেন্সে ছিল, এরা যুক্ত হয়ে একটা বড় ফোঁটা তৈরি করেছে, একটাই ফোঁটা তখন, ঠিক আছে। তো এক্ষেত্রে E1 ছিল, তো E1 100 E1 মাইনাস E1, তো হচ্ছে কত 99 ইন্টু E1, ঠিক আছে। তো এটাই হবে স্থিতিশক্তি পরিবর্তন, ঠিক আছে। স্থিতিশক্তির পরিবর্তনটা হচ্ছে 99 ইন্টু প্রাথমিক 1000টা জলবিন্দুর জলফোঁটার মোট স্থিতিশক্তি, ঠিক আছে, মোট তড়িৎ শক্তি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।